আসসালামু আলাইকুম। অদ্ভুতের থার্সডে নাইট ফিয়ারে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো চলে এলাম আজকে থার্সডে নাইটের আরো একটি নতুন এপিসোড নিয়ে, এবং নিয়ে এলাম একটি ভয়ের ঘটনা। যেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন রিয়াজুল রহমান। তিনি পশ্চিমবঙ্গ থেকে ঘটনাটি শেয়ার করেছেন। অতীতেও তিনি ঘটনা শেয়ার করেছিলেন আমাদের সাথে, এবং তখন সেই ঘটনাটি বেশ পছন্দ করেছিলেন আপনারা। যাই হোক, রিয়াজুল রহমান আর একটা ঘটনা আমাদের কাছে পাঠিয়েছেন, এবং তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করি। আমি চলে যাচ্ছি রিয়াজ সাহেবের পাঠানো ঘটনায়। তিনি একটি গ্রামের কথা বলেছেন, সঙ্গত কারণে গ্রামের নাম আমি উল্লেখ করব না। তো সেই গ্রামটা মোটামুটি বেশ প্রকৃতি দ্বারা পরিবেষ্টিত ছিল, অনেক প্রাকৃতিক পরিবেশ সেখানে, এবং বাড়িঘরগুলো অনেক দূরে দূরে, খুব কম মানুষই বাস করত গ্রামে। এবং গ্রামের বেশ কিছু স্থাপনা ছিল, সেগুলো অনেক পুরনো, বেশ পুরনো কিছু স্থাপনা ছিল। এর মাঝে একটা কবরস্থান ছিল, সেটিও বেশ পুরনো, এবং সেই কবরস্থানে গ্রামের মানুষ এবং পাশের গ্রামের মানুষরাও সেখানে কবর দিত। বেশ পুরনো কিছু কবর ছিল সেখানে। তো ওই জায়গাটা বেশ একটু অন্যরকম হয়ে থাকতো, নীরব নিথর, মানুষজন জায়গাটাকে এড়ায় চলতো। বিশেষ করে সন্ধ্যার পরে মানুষ খুব একটা যেত না। এছাড়া গ্রামে কোনো সমস্যা ছিল না, মানুষজন তাদের মতো থাকতো, স্বাভাবিক জীবনযাপন করত। তো এই গ্রামের এই স্বাভাবিক জীবনযাত্রায় বা শান্ত জীবনযাত্রায় হঠাৎ একটা ছন্দপতন ঘটে। তো এই ছন্দপতন ঘটে একটা ঘটনার মাধ্যমে। সেটা হচ্ছে, সে গ্রামের একজন ছেলে যিনি শহরে বাস করতেন, যার নাম ছিল রাজন। এটাও একটা ছদ্মনাম। তো সে মোটামুটি যুবক বয়সী একজন ছেলে। তো সে শহরে বাস করতো, সেখানে চাকরি করত। তো সে গ্রামে আসে। গ্রামে আসার পরে তার কিছুদিন আগেই তার দাদি মারা গেছে। তো তার ভালো লাগছে না, খুব মন খারাপ, দাদির কথা মনে পড়ছে। দাদির খুব আদুরের নাতি ছিল। তো রাজন খুব ছটফট করে দাদির জন্য, মন খুব খারাপ, বিষণ্ণ মনে বসে থাকে। দাদির ঘরের দিক চোখ গেলেই মন খারাপ হয়। তো তখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা গড়াচ্ছে এরকম একটা সময়। তো রাজনের মনে হলো যে তার দাদি তাকে ডাকতো বাসায়, বলতো ঘরে ডাকতো, বলে এদিকে আয় শোনা, তাকে বিভিন্ন জিনিস খাবার দিত, বলতো যে বাইরে যাস নে। তো এগুলো তার মনে পড়ে। তো সে আসলে মনটা ধরে রাখতে পারে না। সে চিন্তা করে দাদির কবর জিয়ারত করতে যাবে। তো রাজন বের হয়ে যাওয়ার সময় সে জাস্ট হারিকেনটা নিয়ে যায়, কারণ ততক্ষণে একেবারে অন্ধকার গড়ায় গেছে, আকাশের একপাশে হালকা লালিমা লেগে আছে, অন্ধকার। রাজন হারিকেনটা নিয়ে গেছে, চিন্তা করছে সে যাবে, দাদির কবর জিয়ারত করবে, তারপর আসবে। যেহেতু মন খুব অন্যরকম হয়ে আছে, কাউকে আর কিছু বলে নাই, একা একাই সে রওনা দিছে। হেঁটে যাচ্ছে, ঠান্ডা ঠান্ডার সময়, শীত পড়তেছে তখন। সে উঠে গেছে রাস্তায়। রাস্তা ধুলো ধূসরিত রাস্তা, কারণ ওই রাস্তাটা ইটস ফলিং এর উপর ধুলোবালি পড়েছিল। এর মাঝে দিয়ে হেঁটে যাচ্ছে রাজন, এবং তাকাচ্ছে, দূরে দূরে কুয়াশা পড়ে গেছে বিভিন্ন জায়গায়, অন্যান্য বাসা বাড়িগুলো দেখা যায় না। আর আগেই বলছে ওখানে বাসা বাড়িগুলো অনেক দূরে দূরে, মানুষ জনসংখ্যা খুব কম ছিল গ্রামে। তো যাই হোক, হাঁটতে হাঁটতে এক সময় সে চলে আসলো সেই নিবিড় গাছপালায় ঘেরা সে কবরস্থানের দিকে। ততক্ষণে কিন্তু অন্ধকার হয়ে গেছে। তো রাজন হারিকেনটা জ্বালায় ফেলছিল রাস্তায় আসতে আসতেই। তো হালকা আলো ছড়াচ্ছে, হারিকেন লালচে আলো। এই অবস্থায় সে হাঁটতে হাঁটতে ঢুকে গেল কবরস্থানে। তো ঢোকার পর কেমন জানি একটু গা ছমছম করতেছে রাজনের। সে মনে করলো যে এরকম রাতে আসা কি ঠিক হলো? দাদির কবর জিয়ারত করতে পারতাম, দিনের বেলা তো পারতাম। আর কবর জিয়ারত করার আসলে দিনেই মোটামুটি বেটার টাইম, রাত্রে আসছি। আচ্ছা ঠিক আছে, যাই। তো হেঁটে সে রওনা দিল।
হেঁটে হেঁটে যাচ্ছে, তার কাছে একটু ডিফিকাল্ট মনে হচ্ছে দাদির কবর যে মানে কোথায় আছে, কারণ সে কিন্তু যখন তার দাদি মারা যায় সে ছিল না এখানে, সে শহরে ছিল। তো কবর দেওয়া হয়েছিল, তাকে তার বাবা বলছিল কোথায়। তো সেই অনুযায়ী সে আন্দাজ করে করে যাচ্ছে যে এখানে অনেক পুরনো কবর, এর মধ্যে হেঁটে হেঁটে তো দেখলো যে বেশ ভিতরে চলে আসা লাগছে। প্রায় মাঝামাঝি অংশটা পার হয়ে একদম কর্নারের দিকে চলে আসে। এইখানে একটু নতুন কবরগুলো হচ্ছে, যারা নতুন কবর দিচ্ছে তারা এই জায়গায় দিচ্ছে। তো একদম শেষ মাথার কাছাকাছি একটা জায়গায় এসে সে বুঝতে পারলো যে এটা নতুন কবর। আর দেখলো যে একটা ছোট্ট কাঠের উপরে টিনের, কালো টিনের উপর সাদা রং করে লেখা তার দাদির নাম ওখানে মানে লাগানো আছে। হারিকেনের আলো পড়ে সে বুঝতে পারলো এটা তার দাদির কবর। আর তার দাদির কবরের পাশে আরেকটা কবর আছে, তার পাশে একেবারে নিবিড় গাছপালা একদম ভরা, বেশ মানে একদম মানে অনেক ঘন গাছপালা এখানে, কেমন জানি মানে লাগে। এবং বাতাস আসতেছে, ঠান্ডা বাতাস, কারণ তার চারপাশে হচ্ছে একদম ফাঁকা জায়গা। তো বাতাসে সরসর করতেছে চারিপাশ, গাছের পাতাগুলো নড়তেছে, শব্দ হচ্ছে। রাজনের একটু জানি কেমন একটু গা শিরশির করতেছে, রাতের বেলা কবরস্থান দাঁড়ায় এরকম। তো সে হারিকেনটা রাখলো, হারিকেনটা রেখে সে চিন্তা করলো যে এখন সে জিয়ারত করবে। তো রাজন জিয়ারত শুরু করলো, তার মতো দোয়া পড়তেছে এবং স্যান্ডেলটার উপরে দাঁড়াইছে, স্যান্ডেলটা রেখে তার উপর দাঁড়ায় সে দোয়া পড়া শুরু করছে। তো যখন দোয়া পড়া শুরু করলো রাজন, মানে কয়েকটা ভার্স সে পড়ছে, এই সময় তার কাছে মনে হলো যে আশেপাশের গাছপালাগুলো বেশ নড়াচড়া শুরু করলো। মনে হলো যে মানে অনেকটা মানে বাতাসের শব্দ বেড়ে গেছে। তো রাজন কিন্তু দোয়া পড়তেছিল চোখ বন্ধ করে হারিকেনটা রাখছে পাশে রেখে সে দোয়া পড়তেছে। তো মনে হলো যে অনেক নড়াচড়া হচ্ছে গাছপালার মধ্যে। তো সে ওইদিকে ভ্রুক্ষেপ করলো না, সে প্রথম তার যে দোয়া সেটা শেষ করলো এবং তারপরে সে অন্য সূরাগুলো পড়লো। এরপরে যে সূরা পড়তেছে এই সময় মনে হলো যে ভেতরে কেমন যেন একটা জোরে নড়াচড়া করতেছে ওই জায়গায়, ঝোপঝাড়গুলো মানে একদম মনে হচ্ছে ভেঙে চুরে কেউ যাচ্ছে। তো অটোমেটিকলি রাজনের চোখ খুলে গেল। তো সে খুলে দেখতেছে গাছপালা অসম্ভব নড়তেছে ওইখানে, মনে হচ্ছে মানে মানে মানুষজনকে দৌড়াদৌড়ি করলে যেরকম হয়, এই ছোট ছোট গাছ যেগুলো আছে সেগুলো বাঁকা বাঁকা হয়ে যাচ্ছে। আর ওপরের বড় বড় গাছে প্রচন্ড মনে হচ্ছে বাতাসে এরকম দুলতেছে এরকম, এবং ঘষায় ঘষায় শোঁ শোঁ করে শব্দ হচ্ছে। রাজন দোয়া পড়তে পড়তেই ভয় পাইছে একটু। যাই হোক, সে মানে লাস্ট দোয়াটা পড়ে সে মানে মোনাজাতটা শেষ করে সাথে সাথে হারিকেনটা উঁচা করলো। হারিকেন উঁচা করে গাছের দিকে একটু দেখতেছে যে ব্যাপারটা কিভাবে গাছ নড়লো কেন, কারণ তার বাঁ দিকের কোনো গাছ নড়াচড়া করতেছে না, এইখানেই নড়াচড়া করতেছে। এই সময় খুব কাছ থেকে তার মনে হলো যে একটা কুকুর কেঁদে উঠলো। মানে কুকুর যদি মানে কাঁদে, অনেক সময় দেখা যায় রাতের বেলা কুকুর কাঁদে, সেরকম ভাবে একটা কুকুর কাঁদে, একটা কুকুরই কাঁদতেছে বেশ অন্যভাবে। রাজনের কাছে কিন্তু ভয় লেগে গেল কুকুরের কান্নাটা। এবং তার একটু পরে সে দেখলো, মানে সে হারিকেনটা বাগায় ধরে আছে তো সামনে, ওই ঝোপের ওই পাশ থেকে একটা কুকুর বেরিয়েছে। এবং কুকুরটা বেশ বড় আকৃতির, চোখ দুটা জ্বলতেছে, কালো রঙের কুকুর, কুচকুচে কালো রঙের কুকুর। এবং ওখান থেকে তাকায় আছে, তার দিকে মনে হয় তাকায় আছে, এবং কোনো ডাক দিচ্ছে না বা কিচ্ছু না। তার থেকে প্রায় 5-7 হাত দূরে এসে আবার সেটা ওরকম করে কান্না শুরু করলো। ওই জায়গায় দাঁড়ায় 5-7 হাত দূরে তার থেকে দাঁড়ায় কান্না শুরু করলো। এবং ফতক করে দেখলো চোখ দুটো জ্বলে উঠছে কুকুরের, মনে হচ্ছে আগুনের অঙ্গার জ্বলতেছে। এরপর সে দেখলো কুকুরটা কেমন ধোঁয়ার কুণ্ডুলিতে রূপ নিল। মানে নর্মাল যে তার যে বডিটা দেখতেছিল কালচে, সেটা ধোঁয়ার কুণ্ডুলিতে রূপ নিয়ে আরো বড় হচ্ছে সে, ওরকম 4 হাত পায়ের উপরে। এবং মুখটা অনেকটা মানুষের মতো হয়ে গেল, একটা পা তুলছিল, সেই পাটা হাতের মতো হয়ে গেল, এরকম কালচে ধোঁয়ার মতো। তো রাজন খুব ভয় পেয়েছে, রাজন তাড়াতাড়ি ঘুরে দৌড় দিছে ওখান থেকে। তো সে যখন দৌড় দিছে তখন ওই হাতটা এসে তাকে চেপে ধরছে। সে স্পষ্ট ফিল করলো একটা নখের আঁচড় তার ঘাড়ের কাছ থেকে লাগলো, একদম চিড়ে গেল, প্রচন্ড জ্বালা করে উঠলো সেখানে। এবং মানে সে শাল পরা ছিল, শালের নিচ দিয়ে মানে তাকে যেরকম ধরছে, একটা নখ যে লাগছে তার ঘাড়ের উপরে, এবং সেটা মানে একদম মানে চিড়ে গেছে তাকে। এবং সে বুঝলো যে তার জামাটা টেনে ধরছে এবং তার শরীরের 3-4টা মানে নখের এরকম চিড়া লাগছে তার, এবং তার জামাটা টেনে বা শাল সহ তার জামা টেনে তাকে টেনে ধরছে পেছন দিকে। তো রাজন ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে সে পড়ে গেল ওইখানে, মানে পেছনে উপর হয়ে পড়ে গেল। তার হারিকেনটা হাত থেকে ছুটে ডান দিকে পড়লো। সে দেখলো যে হারিকেনটা নেভে নাই,
আগুনটা কাত হয়ে গেছে, চিমনিটাও ভাঙে নাই, মানে ওই জায়গাটায় পাতা টাতা ছিল, কিন্তু ওইটা থাকলে কেরোসিন গড়ায় পড়ে হয়তো আগুন ধরে যাবে। তো রাজন চিন্তা করলো আগুন টাগুন লাগে নাকি, সে তাড়াতাড়ি আগুন হারিকেনটাকে আবার দাঁড়া করায় দিল, দিয়ে সে দোয়া পড়তে পড়তে সে ঘুরে দেখতেছে সে দোয়া পড়ার সাথে সাথে মনে হয় তাকে ছেড়ে দিছে। দেখলো ওই জিনিসটা তার থেকে ওরকম 5-7 হাত দূরে একটা কুকুর আর মানুষের মিক্স শেপে আছে, কেমন জানি ভয়ঙ্কর, চোখ দুটো জ্বলতেছে, মুখটা এত বড়। তো রাজন ধোয়া পড়তে পড়তে হারিকেনটা নিয়ে এরকম করে পেছন দিকে যাওয়া শুরু করলো আস্তে আস্তে, আর দেখলো সে যত পিছনে যাচ্ছে ওইটা সামনে আসতেছে, এরকম একটা অবস্থা। তো রাজন এক পর্যায়ে জোরে জোরে দোয়া পড়ে দৌড়ানো শুরু করলো, দৌড়ায় যাচ্ছে সে, মানে ওই রাস্তায় বের হয়ে গেছে দৌড় দিয়ে, এবং তার মনে হলো যে তার পেছনে ছুটে আসতেছে ওইটা, এরকম একটা অবস্থা, এবং মানে হু হু করে শব্দ বাতাসের, মানে খুবই খারাপ অবস্থা। তো রাজন দৌড়াইতে দৌড়াইতে চলে আসছে প্রায় রাস্তার মাঝামাঝি, এক পাশে একটা তার ওখানে পুকুর, ওই পুকুরের সামনে এসে সে মানে মানে তার বাবা সে পুকুর পড়ছে আর কি। তো পুকুরের পাড় দিয়ে সে যখন যাচ্ছে, এই সময় তার মনে হলো যে তার উপর ঝাঁপায় পড়লো কেউ আবার। তো ঝাঁপায় পড়ছে, রাজনের দম বন্ধ হয়ে গেছে, হারিকেনটা ছিটকায় দূরে পড়ছে, দূরে পড়ে সেটা ভেঙে গেছে, চিমনি ভেঙে গেছে, আর ওই আগুনও নিভে গেছে। তো রাজন জোরে জোরে মানে দোয়া পড়া শুরু করলো, খুব জোরে জোরে দোয়া পড়তেছে, এবং সে বাঁচার চেষ্টা করছে, যে তার উপরে চাপটায় বসছে, মনে হচ্ছে এটাকে ছাড়ানো সম্ভব না, এবং সে ফিল করলো তার শরীরে ঘাড়ের কাছ থেকে কেউ বেশি করে চিড়ে দিচ্ছে, মানে তার চামড়া চিড়ে যাচ্ছে। তো সে চিৎকার করে উঠে সে দোয়া পড়তে পড়তে ওইটাকে লাথি দিল পা দিয়ে। তো একসময় মনে হলো যে ওই দোয়ার জন্যই মনে হয় জোরে দোয়া পড়ছিল, মন থেকে সে মানে উইশ করছে যে আল্লাহ এটাকে সরানোর উপর থেকে, তো জোরে লাথি মারছে, মনে হলো ছিটকায় একটা কিছু তার উপর থেকে সরে গেল। তো আবার উঠে রাজন দৌড়ালো, তো দৌড়াইতে দৌড়াইতে একসময় সে তার বাসায় চলে আসলো, সে চিৎকার করতে করতে বাসার মানুষকে ডাকতে ডাকতে সে ওখানে পড়ে গেছে, জ্ঞান হারায় ফেলছে। তো বাসাতে তার বাবা ছিল, অন্যান্যরা ছিল, তারা বের হয়ে আসলো, এসে বললো যে কি হয়েছে, এসে দেখলো যে মানে তো সেন্সলেস। যাই হোক, রাজনের যখন হুঁশ ফিরছে সে দেখলো যে তার পরিবার সামনে, বাবা মা অন্যরা আছে। তো জিজ্ঞেস করছে কি হয়েছে, সে বললো এই ঘটনা। তো সে ফিল করতেছে সে অনেক অসুস্থ, তার শরীর খুব দুর্বল লাগতেছে, হাত পা নাড়তে পারতেছে না, এবং তার শরীর খুব খারাপ লাগতেছে। তো তার বাবা বললো যে তোর শরীরে অনেক জ্বর বাবা, আমরা কবিরাজ আনছিলাম, সে ওষুধ দিছে, কিন্তু তোর জ্বর নামতেছে না। তো কালকে দেখি ডাক্তার সাহেবের কাছে নিয়ে যাবো, তোরা নাড়াইতেও পারতিস না, তোর এইভাবে মারছে কে, তোর একদম কেটে গেছে ঘাড়ের কাছ থেকে, এই জায়গায় দেখ। কবিরাজ সাহেব ওখানে স্পেশাল ভাবে সে ব্যান্ডেজ করছে এবং সে সেলাই করছে। তো সে হাত দিয়ে ফিল করলো যে তার মানে শরীর এক পাশ মানে একদম মনে হলো এরকম করা মলমের মতো লাগানো, বলে ধরিস না। তো তিনি করলো, বলে কালকে তোরে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তো যাই হোক, রাজন সব ঘটনা তো বলছেই পরিবারকে যে এরকম এরকম। তো তার বাবা অবাক হইলো যে এরকম হওয়ার কথা না, কেন হইলো এরকম, এবং ওই কবরস্থানে এরকম ভাবে কেউ এফেক্টেড হয় না এর আগে। তো যাই হোক, রাজনকে পরবর্তী চিকিৎসা করা হয়, তার নিয়ে যায় তার বাবা মা পরদিন ডাক্তারের কাছে। তো এই গেল রাজনের ঘটনা, ওই দিন থেকে ওই ইনসিডেন্টটা শুরু হলো। তো এরপরে ঘটনা হচ্ছে ওখানে আরেকজন মানুষ, তিনি আসতেছিল বাজার থেকে, সে বাজার থেকে আসতেছিল, তারও একটা ছদ্মনাম দেয়, তার নাম ধরেন কবির আলী, তিনি বাজার থেকে আসতেছিল। তো তিনি জিনিসপত্র নিয়ে তার বেশ ওখানে যা কিনছে তরি তরকারি মাছ এগুলো নিয়ে বাজার থেকে আসতেছিল। তো রাস্তা দিয়ে আসতেছে সে, তো তিনি ওই তার বাসাটা হচ্ছে ওই কবরস্থানের এলাকাটা পার হয়ে আরো সামনে গেলে, কবরস্থানের ওই ভিটাটাকে পার হয়ে আরো সামনে যেতে হয়। তো কবির উনি কিন্তু শুনছে যে ওই জায়গায় এরকম একটা ঘটনা কিছুদিন আগে ঘটছে, গ্রামে তো খবরগুলো ছড়াই, তো সেইটাকে এত গা করে না। তো সে হেঁটে ওই রাস্তা দিয়ে যাচ্ছে এক সময় সে কবরস্থানটা পার হয়ে গেছে। তো কবরস্থান পার হয়ে সে যেখান দিয়ে যাবে সেই জায়গার এক পাশে হচ্ছে একটা বিশাল বাঁশঝাড়, আর আরেক পাশে মানে এরকম নেমে গেছে, খানিকটা নেমে গিয়ে ওই মাটির মানে একটা ছোট্ট ল্যান্ড, তারপরে হচ্ছে গিয়ে ঝোপঝাড় শুরু হয়েছে বিশাল, এবং অন্ধকার হয়ে থাকে ওই জায়গায়। তো ওই জায়গাটা যখন আসছে কবির, তখন তার গা ছমছম করতেছে, কারণ ঠান্ডা বাতাস আসতেছে, এবং বাঁশ ঘাড়ের মধ্যে দিয়ে যখন ঠান্ডা বাতাস আসতেছে, বাঁশের পাতাগুলো তির করে কাঁপতেছে, এবং তিনি দেখতেছে রাতের আলোতে তিনি দেখতেছে যে বাঁশের পাতাগুলো তির করে কাঁপতেছে, এবং এইভাবে করে বাঁশগুলো নড়তেছে। আর ওই পাশে যে ঝোপঝাড় সেগুলো দেখেও তার ভয় লাগতেছে, কেমন জানি মনে হচ্ছে, কেমন জানি একদম কেউ নাই রাস্তার মধ্যে। তার হাতের মধ্যে বাজার, এবং মাছ যে নিছেন তিনি, ছোট মাছ কিনছিলেন, মাছের আষ্টে একটা গন্ধ আসছে তার নিজের নাকেই লাগতেছে। তো গ্রামে তো এরকম কিছু কথা প্রচলিত থাকেই যে মাছ পিশাচ ইত্যাদি ইত্যাদি। তো এর জন্য তিনি ওইটা নিয়ে একটু
টেন্সড বা নিজের কাছে একটু ভয় ভয় লাগতেছে। আর তখনই তার মনে পড়লো যে এরকম কি হয়েছিল কয়েকদিন আগে রাজন নামে লোকটার সাথে। তো কবির সাহেব এত মানে ওইগুলা ভাবতে ভাবতে যাচ্ছে সামনে, চিন্তা হচ্ছে এই তো আর একটু বাসায় পৌঁছায় গেলেই হলো। তো যখন তিনি এগুলা চিন্তা করতে সামনে যাচ্ছেন, তো এই বাঁ পাশের যে ঝোপালো জায়গাটা বা ওই যে গাছগাছালিওয়ালা জায়গাটা, ওইটা ল্যান্ডটা কিন্তু ক্রমে সংকীর্ণ হয়ে ডান দিকে এসে মিশছে এই রাস্তার সাথে। তো ওইটার কাছে যখন তিনি চলে আসছেন, তখন তিনি হঠাৎ করে দেখলেন যে একটা রাস্তায় ওই একটা কুকুর উঠে আসলো ওই পাশ থেকে। কুকুরটা কালো কুচকুচে একটা কুকুর, বেশ বড় সড়ো। আর এই ধরনের চেহারার কুকুর ওইখানে সাধারণত তিনি দেখেনি নাই। মানে এটা ওনার দেখা কুকুরগুলোর চেহারার সাথে বা গোত্রের সাথে এটার কোনো মিল নেই, অন্যরকম টাইপের, একটু মোটা কাটায় বড় কেমন জানি। কুকুরটা এসেই মানে মনে হলো রাস্তা পার হচ্ছে এরকম একটা অবস্থা, মানে এখান থেকে বের হয়ে রাস্তার ওই পাশ থেকে উঠে সে ওই বাঁশঝাড়ের মধ্যে ঢুকবে, কিন্তু সেটা বাঁশঝাড়ে ঢুকলো না। সেটা ওই রাস্তার মধ্যে দিয়ে পার হওয়ার মাঝামাঝি যখন আসছে, তখন সে কান্না শুরু করলো, মানে ভয়ঙ্কর কান্না। এই কান্না রাতের বেলা শুনলে মানুষের মানে পিলা চমকা যাবে, এরকম একটা অবস্থা। তো কবির সাহেব কেমন যেন গা হয়ে উঠলো। তো হঠাৎ করে মনে হলো যে ওই কুকুরটা মানে এর আগে রাস্তা যে পার হচ্ছে তাকে নোটিস করে নাই। তো হঠাৎ করে মনে হলো যে ওইটা নোটিস করছে যে কবির সাহেব রাস্তা দিয়ে আসতেছে। তো সে ফট করে মাথাটা ঘুরে এলো কবির সাহেবের দিকে। কবির সাহেবের বুকের ভেতর ছ্যাঁট করে উঠলো, দেখলো যে মাথা যে ঘুরাইছে, মাথার মধ্যে চুল মানুষের মতো বড় বড়, কুকুরের মতো শরীর কিন্তু চুলগুলা মানুষের মতো মাথাটা ঘুরাইছে, এবং সেটা দুটা চোখ দুটা জল জল করতেছে, এবং মানে ভয়ঙ্কর টাইপের একটা মানে একটা লুক। এখান থেকে অন্ধকারে তো পুরো ডিটেলস বোঝা যাচ্ছে না, বাট এরকম চোখটা যে জ্বলতেছে অহংকারের মতো। কুকুরটা তার দিকে তাকায় অদ্ভুত ভাবে কেঁদে উঠলো কেমন করে জানি, তারপর আস্তে আস্তে এগোয় আসা শুরু করলো কবির সাহেবের দিক। তো কবির সাহেব প্রচন্ড ভয় পেয়ে ঘুরে উল্টা দৌড় দিলেন, তো বাসার দিকে নাকি উল্টা দৌড় দিচ্ছেন। হৃদয় জ্ঞান শূন্য হয়ে গেছে তার, কোথায় যায় বুঝতে পারতেছেন না। তো কিছু দূর যাওয়ার পরেই সে তার পাটা চেপে ধরছে হঠাৎ করে পেছন থেকে। তিনি বুঝতে পারছেন বেশ গরম একটা হাত, এবং সেখানে নখের যে আঁচড় সেটা তার এই একেবারে কাফ মাসেলের দিক দিয়ে চিড়ে বের হয়ে গেল এরকম, এবং একদম কাছায় চলে আসছে এবং তাকে কামড় দিয়ে বসলো তার ঘাড়ের কাছে। প্রচন্ড ব্যথায় কবির সাহেব চিৎকার করে উঠছে, এবং নিজের অজান্তেই তিনি মানে আল্লাহ গো বলে চিৎকার করছেন। এই চিৎকারটা করার সাথে সাথে মনে তাকে ছেড়ে দিছে। ওই চিৎকারটা যখন তিনি দিছেন, সাথে সাথে তিনি কোনো মতে হামাগুড়ি দিয়ে উতরে পাটতে দৌড় দিলেন ওখান থেকে, এবং তিনি জোরে জোরে দোয়া পড়তেছেন। যত তিনি বুঝতে পারছেন যে ওই আল্লাহ গো বলে চিৎকার দেওয়াতে তাকে ছেড়ে দিছে, দোয়া পড়তে দৌড়াচ্ছেন। দোয়া পড়তে পড়তে একটা বাসার সামনে পাইছেন, একটা বাসা পাইছেন। তিনি ঘুমায় আছে ওখানে মনে মানুষটা, ওই সময় অলরেডি ঘুমায় যায় মানুষ 8টা-9টার সময়। তিনি কোনো কিছু চিন্তা না করে দৌড় দিয়ে ওই বাড়ির যে দরজা ছিল এটার উপর ঝাঁপায় পড়লেন, মানে সশব্দে ঝাঁপায় পড়লেন। তো দরজা খুললেন না, দরজাটা মানুষ শিকল দিয়ে বেঁধে রাখছিল, মানে বাড়ির মূল ভিটাতে ঢোকার জায়গাটা। তার এরকম ঝাঁপায় পড়াতে, এবং তিনি বারবার 2 হাত দিয়ে হাতড়ে পাতড়ে মারতেছেন। তার তিনি বুঝতেছেন দর দর করে রক্ত যাচ্ছে পা থেকে। তো তিনি চিৎকার করতেছেন, হ্যাঁ বাঁচান, আমাকে বাঁচান। তো তখন বাসার ভেতর থেকে মানুষজন শব্দ শুনে তারা বাতি জ্বাললো, বাতি জ্বেলে তাড়াতাড়ি বের হয়েছে। বেরোনোর পর ওই বাসার মধ্যে মানে তারা মানে যৌথ পরিবার ছিল, আরো পুরুষ মানুষ ছিল, তারা সবাই বেরোলো। বেরোয় দেখলো কবির সাহেবের, এবং কবির সাহেবের রক্ত বেরিয়েছে। তারা চিনতে পারছে, তাড়াতাড়ি তাকে শুশ্রূষা করলো, আগে রক্তটা বন্ধ করলো, এবং দেখলো ক্ষত একদম, একটা মনে হচ্ছে যে চিড়ে দিছে, এবং তার ঘাড়ের কাছে যে কামড় দিছে, দাঁতের দাগ হচ্ছে, ওখান থেকে রক্ত বেরিয়েছে। তো তারা তাড়াতাড়ি তাকে শুশ্রূষা করলো। প্রথমে ঘরে যতটুকু যা ছিল ওষুধ টষুধ দিয়ে, হলুদ টলুদ দিয়ে জায়গাটা করলো। করার পরে তারা বাসার মানুষজন বললো এটা অতিরিক্ত হইতেছে। সেদিনকেও শব্দ পাইছি বাসার আশপাশ থেকে হাঁটে চাচির খোয়ার ভেঙে মুরগি নিয়ে গেছে, কে জানি সবগুলো মুরগি ওখান থেকে নিয়ে গেছে, পুরা খোয়ার খালি করে দিয়ে গেছে। তার 4টা মুরগি ছিল। তো শোনার পরে তো তারা সবাই বাঁশ নিল, মানে বাঁশের লাঠি, আর সাথে হারিকেন। ওই জায়গাটা অনেক খোঁজাখুঁজি করলো, শব্দ করে বাড়ি টাড়ি দিয়ে দিকে, কিচ্ছু নাই, পুরো জায়গাটা খালি। তো সেখানে জিজ্ঞেস করলো কবির সাহেব যে কি দেখছেন। তো বললো যে এরকম এরকম জিনিস। বলে এই তো দেখতেছেন আমার তো আক্রমণ করছে। তো গিয়ে কবির সাহেবের যে বাজারের ব্যাগ সেটা তারা দেখলো পড়ে আছে এক জায়গায়। তো বাজারের ব্যাগের মধ্যে কিছুই নাই, সবজি যেগুলো ছিল সেগুলো আছে, মাছ টাছ কিছু নাই, নিয়ে গেছে কিছু একটা। তো যাই হোক কবির সাহেব ওই দিন আর বাসায় গেল না, ভয়ে ওদের ওইখানেই থাকলো। তারপর পরে সকাল হয়েছে ফজরের সময়, ফজরের পরে তিনি বাসায় তার ওখানে ওই বাড়ির লোকরা পৌঁছায় দিয়েছেন বাসায়।
তো এই দুইটা ইনসিডেন্টে কিন্তু ওখানে বেশ একটা মানে সাড়া পড়ে গেল, পুরো গ্রামে মানুষজন পুরো ব্যাপারটা নিয়ে মানে একটা ভয়ের সিচুয়েশনে চলে গেল যে এখানে এরকম কিছু হচ্ছে। তো মানুষজন আর রাত্রেবেলা চলাফেরা করে না, ওই রাস্তা দিয়ে হাঁটা চলা বন্ধ হয়ে গেল। সন্ধ্যার পর রাতে আর কেউ ওই রাস্তা দিয়ে হাঁটে না, একেবারে রাস্তা ওরকম হয়ে যায় এবং সবাই ঘর বাড়ি বন্ধ করে দেয়। রাতের বেলা কেউ আর উঠান টুটানো বেরোয় না, এরকম একটা অবস্থা। তো ওখানকার কাছাকাছি আরেকটা বাসায় একজন বয়স্ক ব্যক্তি থাকতো। তো বয়স্ক ব্যক্তি যিনি ছিলেন তাকে চাচা বলতো সবাই। তো চাচার হচ্ছে চাচার স্ত্রী, তিনি পরলোকগত হয়েছেন, তিনি নাই। চাচা একা থাকতেন, তার ছেলে শহরে কাজ করত। তো চাচা যেটা করতো, তার খাওয়া দাওয়া সবকিছু চলতো তার কাছাকাছি যে ভিটা, সেই ভিটাতে ওখানে যে তিনি খাওয়া দাওয়া করতেন। তো ওই দিন রাতে চাচা খাওয়া দাওয়া করে সন্ধ্যার পরপরই খেয়ে দিয়ে তিনি চলে আসছেন তার ঘরে। এসে তিনি তার মতো সবকিছু লাগায় তিনি ঘরের মধ্যে ঢুকে গেছেন। রাতের বেলা তিনি চিন্তা করছেন একটু পরে তিনি ইবাদত করে, যতটুকু তার অজু আছে ইবাদত করে তিনি ঘুমায় যাবেন আর কি, এই প্রিপারেশন নিচ্ছেন। তো তিনি তার বিছানা ঠিক করছেন, বিছানা গোছায় টোছায় তার হারিকেনটা রাখছেন মাথার পাশে, এটাকে নিভাই দিয়ে তিনি শুয়ে পড়বেন রাতের বেলা। তো তিনি জাস্ট বসছেন খাটের মধ্যে, এই সময় তার ছাদের মধ্যে একটা ঢিল পড়লো, টিনের চালে ঠাস করে একটা ঢিল পড়লো বেশ জোরে। চিন্তা করলেন যে এত রাতের বেলা ঢিল মারলো কে? আর তার টিনের চালের উপরে কোনো গাছও নাই যে উপর থেকে চালতা গাছ বা কিছু এসে পড়বে চালতা, সেরকমও না। কি পড়লো, ঢিল মারলো কে? খুব অবাক লাগলো তার কাছে। এবং তিনি এখানে একেবারে নির্বিরোধ মানুষ এবং একা মানুষ, তার ছেলেও এখানে নাই, তার স্ত্রী পরলোকগত হয়েছেন, একা থাকেন। এবং তার এই যে পাশের যে গৃহস্থ বাড়ি, সেখানে যে খাওয়া দাওয়া করেন তারা তাকে খুব মানে আপ্যায়ন করে। তো তিনি মানে খুব টেন্সড হলেন যে কি ইট মারলো রাতের বেলা। তো তারপর তিনি চিন্তা করলেন আচ্ছা যাক, ব্যাপারটা ইগনোর করি, আমি শুয়ে পড়ি। তো তিনি বিছানায় শুলেন, শোয়ার সাথে সাথে আরো 2-3টা ঢিল তার চালে এসে লাগলো ঠাস ঠাস করে বেশ জোরে। তো তিনি খেয়াল করলেন শুধু শব্দটা, যে তার এখানে যে ঢিলগুলো লাগতেছে ওই পাশে যে বাঁশ ঝাড়, ওই বাঁশ ঝাড়ের ওই সাইড হচ্ছে কবরস্থান, ওই কোনাকুনি থেকে ঢিল এসে লাগছে এখানে। ওইখানে দাঁড়ায় কে ঢিল মারবে? তারপরের মাঝে গ্রামের এই ইনসিডেন্ট গুলা তিনি শুনছেন, এই যে রাজনের সাথে কবির সাহেবের সাথে কি ঘটছে এগুলো জানছেন। তিনি চিন্তা করলেন যে না, এটা তো একটা অন্যরকম ব্যাপার, কি হইলো? তো তিনি চুপচাপ হয়ে আছেন, চিন্তা করছেন যে আর কথা বলবেন না। এই সময় তিনি তার ঘরের বাইরে, তার যে বাড়িতে তিনি খাওয়া দাওয়া করেন, সেই বাড়ির যেই মানে ব্যক্তি মোকলেস, তার একদম কণ্ঠ শুনলেন, চাচা বাইরে আসেন, চাচা বাইরে আসেন, কথা আছে, কথা আছে, ঢিল মারতেছে কে আপনার ঘরে? তো চাচা তখন মনে করলেন জারি আসলে তো মোকলেসেরও মনে ঢিল মারছে, ব্যাপার কি? তিনি তখন উঠলেন, উঠে তার তিনি জামা খুলে রাখছিলেন, জামাটা পরে হারিকেনটা নিয়ে, আর তার লাঠি ছিল হাঁটার জন্য যতটুকু না প্রয়োজন, তিনি রাতে এমনি একটা লাঠি রাখতেন হাটে, ওই লাঠিটা নিয়ে তাড়াতাড়ি আসেন, বলে মোকলেস বলে। এখন তাকে কিন্তু ওই মোকলেস একবারই বলছে, মানে চাচা বাইরে আসেন, আপনার ঘরে ঢিল মারে কে? তো তিনি বলছে মোকলেস দাঁড়াও দাঁড়াও বাবা আসতেছি বলে সে হারিকেনটা নিয়ে আস্তে করে তার দরজাটা খুললেন, খটাং করে খুলে তিনি হ্যারিকেনটা নিয়ে বাইরে আসেন। তো বাইরে এসেই দেখতেছেন যে কেউ নাই, মানে তার সামনে খালি উঠান, শোঁ শোঁ করে বাতাস বইতেছে একদম, মানে শীতের বাতাসে। কারণ তার যে ভিটাটা, তার ভিটাটা আসলে এখন কেউ টেক কেয়ারও করার মতো নাই, যেহেতু স্ত্রী নাই আর তার ছেলে থাকে শহরে। তো সুতরাং ঘর বাড়ি বেশ অযত্নে আছে। তার যে ভিটার বাইরে যে বেড়াটা ছিল, সেই বেড়া ছিল বাঁশের বেড়া, সেই বাঁশের বেড়াও এই সাইডে নাই। মোট কথা তার ভিটার শেষে একেবারে খোলা প্রান্তর, মানে একটু নিচে নেমেই ক্ষেত, মানে ফসলের মাঠ, আর বাঁ পাশেও একই রকম। তার মধ্যে বেশ খানিকটা ফাঁকা দিয়ে ওই যে মোকলেসদের বাড়ি। তো তিনি মোকলেসদের বাড়ির দিকে তাকাচ্ছেন, দেখলেন কেউ নাই। তো বাসার এদিক দিয়ে তিনি হেঁটে যে মোকলেস সাহেবদের বাসা যেটা, সেটার দিকে তাকায় একটু বাঁয়ে তাকাইলেন। এখান থেকে কিন্তু কোনাকুনি দেখা যাচ্ছে বাঁশঝাড়, এবং বাঁশঝাড়ের ওই পাশে কবরস্থান, কবরস্থানের একটা অংশ দেখা যাচ্ছে। তো তিনি চিন্তা করলেন যে না, জিনিসটা তো অন্যরকম হয়ে গেল, আর এমনিও রাতের বেলা একবার ডাকলে বেরোতেন, আমি কেন বেরোলাম? এই চিন্তা করে তিনি জাস্ট পিছনে ফিরছেন। পিছন ফিরেই তিনি দেখতেছেন তার ঠিক দরজার কাছে, তিনি যে তার ঘরের যে দরজার কাছাকাছি একটা কুকুর দাঁড়ায় আছে, এরকম কালো কুকুর, বেশ বড়, কুচকুচে কালো, এবং সেটা ঠিক কুকুরের মতো টেকশন না গায়ে, মনে হচ্ছে গায়ের থেকে ধোঁয়া উঠতেছে। আর চেহারাটা ডিফারেন্ট, মানে চেহারাটা নর্মাল কুকুরের মতো না। তিনি এরকম কখনো দেখেন নাই তাদের এলাকায়। ভয়ঙ্কর দর্শন, কেমন একটা চেহারা, এবং বেশ ভয়ের। তো তাকে দেখে মুখটা হাঁ করে উপরে তুলে জোরে কান্না করে উঠল, এবং ভয়ঙ্কর সেই কান্নার শব্দ, মানে রাতের বেলা পিলা চমকায় যাওয়ার মতো। এবং এই শব্দ, এরকম শব্দ করে গ্রামের যে আগে ভবঘুরে কুকুররা এরকম ডাকতো না,
বেশ ভারী টাইপের, এরকম এমন ভাবে কাঁদতেছে বলার মতো না। তো চাচা ভয় পেয়ে গেলেন, প্রচন্ড ভয় পেয়েছেন। তিনি মনে মনে দোয়া পড়তেছেন আর কি করবেন বুঝতে পারতেছেন না। তো তিনি লাঠিটা দিয়ে ফার্স্টে ভয় দেখানোর চেষ্টা করলেন, হেই হেই করে তিনি গেলেন সামনে। তো দেখলেন যে ওটা 2 পা পিছিয়ে যায়, আবার তার দিকে গড় গড় করতেছে, কিন্তু আর কিছু না, ওটা কিন্তু ডাকে না, নর্মাল কুকুরের মতো গড় গড় করতেছে, আর কিছু বলে না, সামনে চলে আসে আবার 2 পা। চাচা আবার লাঠি দিয়ে এরকম ভয় দেখায় সামনে যান, দেখে যে না ওইটা সরে না, তার দরজার কাছ থেকে সরেই না, মানে তার দরজাটাকে আগলায় রাখছে। তো চাচা এই পর্যায়ে যে তিনি প্রচন্ড চিৎকার করে উঠে তিনি লাঠি দিয়ে বাড়ি মারলেন ওইটাকে। লাঠি দিয়ে যখন বাড়ি মারছেন তখন তিনি সবচেয়ে অবাক হইলেন যে ওই জিনিসটা ঠিক কুকুরের শেপ থেকে একেবারে ধোঁয়ার মতো, কালো ধোঁয়ার মতো মানুষের মতো শেপে রূপান্তরিত হলো, এবং বড় বড় চুল, সেটা চোখ দিয়ে ঝলতেছে। তার লাঠিটাকে ধরে ফেললো হাত দিয়ে, ধরে এক হ্যাচকা টানে তার লাঠিটা নিয়ে নিল। লাঠিটা ছুটে গেছে চাচার হাত থেকে। তো চাচা তখন দিশার হয়ে একটা জিনিস বুঝছেন, যে তার লাঠিটা যখন নিছে তিনি হারিকেনটাকে ঘোরায় ওইটার দিকে মারলেন। হারিকেনটাকে ঘোরায় ওইটার দিকে মারার পরে দেখলেন যে ওই হারিকেনের ছুটে যে ওখানে যে পড়ছে, ওই জায়গায় পড়ে মানে বাস্টের মতো হয়েছে, মানে কেরোসিন ছিটকায় গেছে আগুন। তো ওইটাতে মনে হলো ওইটা একটু সরে গেল। তো চাচার সাথে সাথে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে বলতে দৌড় দিলেন, দিয়ে তিনি ঘরে ঢুকে গেলেন। তার ঘরে ঢুকে দরজাটা লাগাই দিয়েছেন, দিয়ে তিনি এই দোয়াই পড়তেছেন বারবার। এটা পড়তে পড়তে তিনি তাড়াতাড়ি তার চোখের দিকে গেছেন, ঘর অন্ধকার, ঘরে কোনো বাতি নাই, কিন্তু যেহেতু হারিকেন তারই হয়ে গেছে, এবং চাচা তো বৃদ্ধ হয়ে গেছেন, তিনি বুঝতে পারতেছেন না তার ঘরে আরো হারিকেন কোথায় রাখছেন বা মোমবাতি কোথায় আছে, এগুলো তার মনে নেই। তিনি তাড়াতাড়ি মানে দৌড়ায় যায়, তার চোখের দিকে গেলেন অন্ধকারে, একদম মানে ঘুরঘুটি অন্ধকার, চোখে এখনো সহ্য হয়ে আসে নাই। একটু পরে যে রাতের আলো একটু একটু ঢুকবে যে ঘরের মধ্যে বিভিন্ন দিক থেকে, সেটা তিনি মানে এখন ওইভাবে তার চোখে সহ্য হয়ে আসে না, কিন্তু তিনি বুঝতে পারছেন তিনি তার খাটের উপরে এসে বসছেন, বসে খাটটাকে শক্ত করে ধরে তিনি দোয়া পড়তেছেন। এই সময় তিনি ওই পাইলেন যে তার পাশের টিনের ঘর ছিল, তো তার মানে যে দিকটা মাথা আর কি, তার মাথা দিয়ে শোন যে সেই জায়গায় টিনের মধ্যে মনে হলো ধাপ করে থাবা দিল হাত দিয়ে, পুরো একটা থাবার মতো, এবং থাবাটা দিয়ে পরে মানে হাতটা নামায় নিল, যে কস করে শব্দ হলো, পুরো টিনের মধ্যে শক্ত কিছু ছেঁচড়ে গেলে যেরকম সেরকম। আর তাকে বলতেছে, চাচা ওই যে সেই মোকলেসের গলা, তার যে পাশের বাড়ি, যে বাড়ি তিনি খাওয়া দাওয়া করেন, চাচা বাইরান আমি আসি, বাইরে আসেন, বাইরেন না কেন, এরকম শুনতেছেন তিনি। তো প্রচন্ড ভয় পেয়েছেন, তার আত্মা মানে একদম কাঁপতেছে থরথর করে। তো চাচা এক পর্যায়ে তাড়াতাড়ি বিছানায় শুয়ে তিনি লেপটা পেঁচাই নিয়ে নিজের মতো ভয়ে ভয়ে দোয়া পড়তে পড়তে একদম আসলে তার খেয়াল নাই যে সেন্সলেস হয়ে গেছেন ওখানে, মানে তিনি যে ঘুমায় গেছেন সেটা বলবেন না, সেন্সলেসই হয়ে গেছেন, কারণ তিনি মানে জেগে থাকার চেষ্টা করছেন, অনেক ভয় পাচ্ছেন, ওই যে শব্দ চাচা বলে ডাকতেছে, তার টিনের যে দেয়ালের মধ্যেই করতেছে। তো তিনি ঘুমায় গেছেন দোয়া পড়তে পড়তে। তো পরবর্তীতে যখন চাচার জ্ঞান ফিরছে তখন দেখছেন যে ওই মোকলেসদের বাড়ির কেউ এসে তার দরজা ধাক্কাচ্ছে, তিনি তার ঘরের আশপাশ দিয়ে আলো বুঝতে পারতেছেন না, দিনের আলো এসে ঢুকতেছে। ওই ঘরের মধ্যে তো হালকা থাকে, এই পাশ থেকে ওই পাশ থেকে মানে আলো আসার মতো একটা অবস্থা, জানলার পাশ দিয়ে ফাঁক দিয়ে। তো তিনি খুব দুর্বল কণ্ঠে বললেন যে দাঁড়াও আমি আসতেছি, বলে খুব কষ্ট দিয়ে বুঝলেন যে তার শরীরটা খুব খারাপ। তিনি হেঁটে গিয়ে দরজা খুললেন, খুলে দেখলেন যে সেই মোখলেসদের বাসায় যে ছেলেটা কাজ করে সে আসছে। এসে তাকে দেখে তো অবাক, যে চাচা আপনার কি হয়েছে, আপনার লাঠি দেখলাম বাইরে পড়ে রয়েছে, হারিকেনটা ভেঙে পড়ে রয়েছে, খুব তো চিন্তায়, আমি তো দরজা ভাঙতাম একটু পরে। তো বলে না রে বাবা সমস্যা হয়েছে, বলে আমার হাতটা ধরো। তো যাই হোক হাত ধরে বেরোলো, ওই ছেলে তার লাঠি এনে দিল। লাঠিটা ধরে চাচা ভয় পাচ্ছে, ভয় পান কেন, লাঠির কি হয়েছে, বলে আমারে তোমাদের বাসায় নিয়ে চলো তাড়াতাড়ি। তো ওই ছেলেটা নিয়ে গেল গৃহস্থ বাড়িতে পাশে মোখলেস সাহেবদের বাসায়। তো সেখানে গিয়ে চাচা বসলেন, বসে তার দেখলেন যে মোখলেস সাহেবের পরিবার আসছে। তো তিনি তখন ঘটনা বললেন রাতে কি হয়েছে। তো তারা সবাই ভয় পেল, ভয় পেয়ে তারা নিজেরা আলাপ করলো। একটু পর মোখলেস সাহেবও আসছিল, তিনি একটু বাইরে গেছিলেন, আসছে এসে তারপর শুনলেন। তো শুনে বললেন যে চাচা আপনার সাথে যেটা সুবিধার হয়নি, আপনার আর একলা থাকতে দিতেছি না, আপনি আমাদের এখানে থাকেন আজকে, আর মানে দেখা যাক এটা একটা সমাধান করতে হবে। তো মোখলেস সাহেব খুব টেন্সড হলেন, কারণ তার নাম ধরে এসে ডাকছে। তো এর পরবর্তীতে যেটা হবে, গ্রামে এরকম কোন ইনসিডেন্ট হলে মানুষ সবাই কিন্তু বলবে যে আমাদেরকে মোখলেস সাহেব ডেকে নিছে। তো এটাতে সে খুব মানে টেন্সড হয়েছেন। তো তিনি তাড়াতাড়ি গেলেন যে সেই সব মানুষ যারা আগে আক্রান্ত হয়েছে, যে কবির সাহেব, এদের সাথে তিনি যোগাযোগ করলেন।
তো কবির সাহেব, রাজন এদের সাথে। তো রাজন তখন চলে যেতেছিল, রাজন মোটামুটি একটু সুস্থ হয়েছে, রাজন চলে যাবে শহরে আবার, কিন্তু না, তারপরও ওই যখন মোখলেস সাহেব এসে বললো, তো বললো ঠিক আছে রাজি। এরা সবাই মিলে তখন বললো যে সবাই একটা আমরা মিটিং ডাকি, গ্রামে যারা আছে মোটামুটি সবাই আলাপ করলো, এবং মোখলেস সাহেব বললো যে আমার নাম দিয়ে এরকম ডাকা হয়েছে, এবং গ্রামে যেহেতু এগুলো হইতেছে অকারেন্স, এগুলা আপনারা কেউই নিরাপদ না, আপনারা কেউ কাউরে ডাকলে, পরিচিত যে কোনো কণ্ঠে আপনাকে ডাকলে শুনবেন না, মিনিমাম তাকে 3 বার ডাকতে হবে, নাহলে আপনারা কেউ সাড়াই দিবেন না, কি ব্যাপার। আর আমাদেরকে যেতে হবে আমাদের পাশের গ্রামে একজন বড় মৌলানা সাহেব আছে, ওনার সাথে কথা বলবো, মানে খুব প্রসিদ্ধ একজন মৌলানা সাহেব আছে। তো এর মধ্যে এই সবাই রাজি হলো এটাতে। তো দেখা গেছে যে এই যে কবির সাহেব আর মোখলেস সাহেব দুইজনে পাশের গ্রামে গেলেন, গিয়ে মৌলানা সাহেবের সাথে কথা বললেন। তো মৌলানা সাহেব ওই সময় বলল যে তখনই কেবল আসরের ওয়াক্ত হয়েছে, তো তিনি নামাজ আদায় করার পর বললেন যে কি ব্যাপার, বললো যে এই তো। উনি বললেন যে আমি বুঝতে পারছি ব্যাপারটা কি, আমি কিছু মানে আমি এখানে স্টুডেন্ট পড়াই, তো আমার কিছু স্টুডেন্ট আছে যারা মানে আসলে মানুষ না, তারা এখানে বলছে যে তোমাদের গ্রামের দিকে একটা দুষ্ট এরকম জিন রিলিজ হয়েছে, এবং সে নাকি আসলে ব্যক্তিগত পর্যায়ে তার খারাপ অভ্যাস, সে হচ্ছে আদমখোর, এবং সে ওখানে তাকে কেউ পুঁতে রাখছিল কবরস্থানে, ওখান থেকে রিলিজ হয়েছে, সে তাকে কেউ আটকায় রাখছিল কিছুতে, তো সে কোনোভাবে ওখান থেকে রিলিজ হয়েছে, কোনো কবর টবর দেওয়ার সময় মাটি টাটি উঠছে বা কিছু ওখানে, তো সেই জায়গাতেই সেখান থেকে বের হয়ে সেগুলো শুরু করছে। তা আমি চলো যাই। তো তিনি বললেন যে এটা তার ওয়েট করার কিছু নয়, চলো যাই। তো তিনি মোখলেস সাহেবের সাথে চলে আসলেন গ্রামে। বেশিক্ষণ লাগে নাই তাদের গ্রামে আসতে। আসার পর তিনি একেবারে সরাসরি সেই কবরস্থানে গেলেন দোয়া পড়তে পড়তে, এবং ওদের দুইজনকে বললেন শরীর বন্ধ করে ফেলতে দোয়া পড়ে। তো দুইজনের শরীর দোয়া পড়ে বন্ধ করছে, এবং তিনি ঢুকলেন। তো ঢুকে তিনি একটা জায়গায় যে কিছু একটা ফিল করছেন, তখন কিন্তু একেবারে আসরের একদম মানে মানে আসর নামাজের পর কিন্তু মাগরিবের টাইমের কাছাকাছি চলে আসতেছে। তিনি বলতেছেন এই সময়টা খুব খারাপ, একটু পরে কিন্তু সূর্যাস্তের সময় হবে, সূর্যাস্তের সময়টা খুব খারাপ, তাও আমরা আছি কবরস্থানে, এখানে না আসাই ঠিক ওই সময়। তো তোমরা দুজন শরীর যেহেতু বন্ধ করছো, তোমরা চলে যাও, এই বাউন্ডারি বাইরে চলে যাও, আমি বুঝতে পারতেছি খারাপ জিনটা এখানে আছে, দেখি আমি কি করা যায়। তো যাই হোক, মোখলেস সাহেব আর ওনারা বাইরে চলে আসলেন। তো মৌলানা সাহেব চলে গেলেন ভিতরে। মৌলানা সাহেব ভিতরে গিয়ে তিনি গেছেন, অনেকক্ষণ আসেন না। তো একেবারে তখন দেখা গেছে যে একেবারে সেই ওয়াক চলে আসছে, মানে একদম মানে সূর্যাস্তের সময়, যে সময়টা মানে একেবারে নামাজ পড়াও নিষেধ। তো ওই সময়টা চলে আসছে। এদিকে মোখলেস সাহেব এবং কবির সাহেব দুজন খুব ভয় পাচ্ছে। মৌলানা সাহেব এখনো বেরোচ্ছে না কেন কবরস্থান থেকে, আর অন্ধকার যেহেতু ঘনায় আসতেছে, তাদের কাছে ভয়, তাদের একটা বিটার এক্সপিরিয়েন্স আছে, মানে এই জায়গা সম্বন্ধে তিক্ত অভিজ্ঞতা আছে তাদের। তো অনেকক্ষণ পর দেখলেন যে মৌলানা সাহেব আসতেছেন, তিনি খুব ক্লান্ত, মানে বেশ জোরে জোরে শ্বাস নিচ্ছেন। আসলেন, এসে বললেন চলেন চলেন, অসুবিধা নেই চলেন। তো গেল, তারা গিয়ে মোখলেস সাহেবের বাসায় বসলেন। তো মৌলানা সাহেব বললেন এখন টেনশনের কিছু নাই, ওকে এখান থেকে আমি তাড়াই দিছি, চলে গেছে। বলে ও আসলে এখানে আটকা ছিল, এবং আটকা ছিল ঠিক ওই যে রাজনের যে দাদির কবর, ওই জায়গাটাতেই কেউ পুঁতে রাখছিল তাকে। ও কবর যখন খোঁড়া হয় তখন কিন্তু সে ওখান থেকে বের হয়ে গেছে, এবং সে ওইটার আশপাশ দিয়ে ঘুরতেছিল, এবং সে হচ্ছে আদমখোর। সে মূলত এই কবরস্থানে থাকে, এবং সে যেটা করে যে এই করে আর কি, ভক্ষ এগুলা খেয়েই সে থাকে আর কি, এখানকার যে জিনিসগুলা। তো ওখানে ছিল, সে লুকায় ছিল ওখানে, এবং সে কেবল ছাড়া পাইছে ওখানে, এরকম কয়েকদিন হয়েছে। তো ওই জায়গাটায় সে ঘোরাঘুরি করতেছিল, আর ওখানে নতুন কবরগুলো হয়। তো ওই দিন রাজন যখন গেছে এবং সে যখন জিয়ারত করার জন্য দোয়া পড়ছে, ওইটার গায়ে তখন ফসকা পড়ে গেছে দোয়াতে, কারণ তারা এই কালাম সহ্য করতে পারে না। যখন আল্লাহর কালাম পড়া হয় তখন তাদের গায়ে ফসকা পড়ে। তো এই অবস্থায় সে মানে আর কি সহ্য করতে পারে নাই, সে তখন পাইছে রাজনকে, এবং রাজনকে সে আক্রমণ করে বসছে। এবং এরপর তার অভ্যাস হয়ে গেছে, সে তো আগের যে অভ্যাসে ছিল মানুষ পাইলে আক্রমণ করত, তো এরপরে কবির সাহেবকে আক্রমণ করলো। এবং তারপরে সে যখন এখানে দেখে মানুষজন কম আসছে, সে তখন একেবারে বাসায় যে হানা দিছে, ওই চাচাকে পাইছে। সে তারা তো সেন্স করতে পারে যে চাচা একজন মানুষ, একা মানুষ এখানে থাকে। আর তখন বলছে যে হুজুর আপনি তাকে পাইলেন কেমনে? যে মানে আমি হয়েছে কি, আমি গেছি, আমি তো সেন্স করতে পারছি দোয়া দুরুদ পড়ে, এবং আমার এতদিনের এই রোকাইয়া করার অভিজ্ঞতা আছে। তা আমি যে দেখি একটা কবরের পাশে এই সময়
একজন মানুষ এরকম বসে আছে কুজা হয়ে, এবং কালো রঙের একটা আলখাল্লা পরা, মানে গায়ের মধ্যে কালো রঙের একটা কুর্তার মতো পরা, চুলগুলো সামনের দিকে দিয়ে বসে আছে, এবং একটু একটু করে এরকম তাকায় উকি দিয়ে দিয়ে আমার দিকে, আমি যে আসতেছি, মানে আমার দিকে তাকায়। কিন্তু সে হঠাৎ করে তাকাইলো আমার দিকে, তার চোখ দুইটা জ্বলতেছে, মানে একদম দাউ দাউ করে জ্বলতেছে। তো সে তো বুঝে ফেলছে যে আমি তাকে চিনে ফেলছি, এবং সে তখন আর লুকানোর কিছু নাই, সেও আর কোনো অন্য বেশ নেয় নাই, একটা মানুষের বেশে ছিল দেখতে, এবং চেহারাটা বেশ ভয়ঙ্কর কদর্য টাইপের, শুকনা হাড় জিরজিরে চেহারা, কালচে স্কিন, এবং মুখের ঠোঁটগুলো এরকম মোটা মোটা। তো সে একদম চোখ জল করতে করতে সে হঠাৎ করে আমার দিকে লাফ দিল। তা আমি তো ওখানে প্রিপেয়ার ছিলাম, আমার শরীর বন্ধ করা, দেওয়া দূর পড়া। সে আমার কাছে এসে পড়ে চিৎকার করে উঠলো, চিৎকার করে উঠে সে ওই যে কুকুরের মতো শব্দে কান্না শুরু করলো। তো সে ওখান থেকে পলাইতে চেষ্টা করছিল, তাহলে আমি দোয়া দূর পরে তাকে আটকায় ফেলছি। ওখানে আটকায় ফেলে পরে তাকে আমি, আমার স্টুডেন্ট কিছু আছে তাদেরকে ওখানে আমি ডাকাইছি, তারা আসছে, মানে আমার কিছু যিনি স্টুডেন্ট ছিল তারা আসছে। আসার পরে ওখানে বিচার আচার হয়েছে ওকে। তো ওকে লাস্টে বলা হয়েছে যে হয় তোকে আটকায় ফেলবো ওইভাবে, অতীতে যেভাবে আটকায় রাখছিল ওরকম, নাহলে এখান থেকে চলে যাবি, আর কখনো কোনো এরকম মানুষকেই করবি না, আক্রমণ করবি না। তো সে, ওরা আবার যদি বার্ড দেয় কখনো, মিথ্যা কথা বলে তো সব সময়, বাট যদি কখনো মানে সত্যিকারের সে প্রমিস করে যায়, তাহলে চেষ্টা করে সেটা রাখার, এটা ওরা চেষ্টা করে, যদিও মিথ্যা কথাই বলে বেশিরভাগ সময়। তো তারপরও যখন সে দিল, এবং আমার স্টুডেন্টদের মধ্যে যারা খুব ছিল তারা তার কাছ থেকে জোর করেই সেইটা নিছে, এবং তারা বলছে যে যদি আবার করিস কোনো মানুষকে ক্ষতি, তাহলে কিন্তু তোকে আমরাই ধরে আইনা বন্দি করে ফেলবো, আমাদের উস্তাদের আশা লাগবে না। তো এটা সে কথা দিয়ে এখান থেকে চলে গেছে। আশা করি আপনাদেরকে আর সমস্যা করবে না, আপনারা নিরাপদেই চলাফেরা করতে পারবেন। আর ওই চাচাকে বলে গেল তখন মৌলানা সাহেব যে চাচা আপনার বয়স হয়েছে, আপনি একলা একলা এরকম থেকেন না, আপনি কারোর সাথে এখানে গ্রামে কারো বাসায় উঠে যান, অথবা আপনার ছেলেকে নিয়ে আসেন, বলেন যে শহরে কাজ করলে কি হবে, এখানে নিয়ে আসেন, অথবা আপনার কোনো একটা গতি করেন যে আপনি একলা একলা থেকেন না, একলা একলা এইভাবে থাকাটা ভালো না। এগুলো বলে তিনি মৌলানা সাহেব আর ওয়েট করলেন না। তা মৌলানা সাহেবকে সবাই একটু চাইছিল এন্টারটেইন করতে, মানে খাবার দাবার এগুলো দিয়ে নজরানা দিতে। তিনি বলছেন যেগুলো কিচ্ছু লাগবে না, আমি চলে যাই, তোমরা সবাই ঠিক থাকো, তাইলে হলো। তো যাই হোক, মৌলানা সাহেব তাদেরকে সবাইকেই করে, তখন একেবারে সন্ধ্যা হয়ে গেছেন, তিনি ওই বাসাতেই উনি মাগরিবের নামাজটা আদায় করছেন, করে তারপর তিনি চলে গেলেন এখান থেকে। তো এই ছিল রিয়াজুল রহমানের ঘটনা, তিনি যেটা শেয়ার করছেন। তো আমার কাছে বেশ ভালো লাগছে, এবং গ্রামের ঘটনা এগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং, বেশ মজা লাগে, বেশ ভালো লাগে শুনলে। এরকম ঘটনা যদি আপনাদের কাছে আরো থাকে অবশ্যই আমার কাছে শেয়ার করে ফেলবেন। আমাদের কাছে ঘটনা পাঠানোর ঠিকানা হচ্ছে odbhutore@gmail.com, which is odbhootore@gmail.com। পাঠিয়ে দেবেন আপনার সাথে ঘটা কোনো ঘটনা, অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, অথবা কোনো লেজেন্ড বা মিথ, যেটাই হোক না কেন শেয়ার করে ফেলতে পারেন। আর একটা জিনিস হচ্ছে, অদ্ভুতুলে কিন্তু আমরা কোনো ঘটনা পড়ে শোনাই না, এটা আমরা কিন্তু সবসময় বলি, এবং যারা মেইল করে তাদেরকেও আমরা লিখি, আমরা কিন্তু আপনার ঘটনাটা শুনে এটা আমরা কল্পনা করি, কল্পদৃশ্যটা আমরা শেয়ার করি। আর আপনার ঘটনায় যদি কোনো অপ্রাসঙ্গিক কথা বা অশোভন কথা থাকে, সেটা কিন্তু আমরা রিমুভ করে দিই, সেই কথাগুলো কিন্তু আমরা ব্যবহার করি না, বা সেই অংশটাও কিন্তু আমরা শেয়ার করি না। আমরা আমাদের মতো সেটা আমাদের কল্পদৃশ্য থেকে ব্লেন্ড করে শেয়ার করি। ভয়ের ব্যাপারগুলো একটু ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়, সেটা কিন্তু আমরা করি। তো যাই হোক, আজকের মতো আমি বিদায় নেব, আমার সময় শেষ হয়ে গেছে। ইনশাল্লাহ দেখা হবে অদ্ভুতুলিতে পরবর্তী এপিসোডে। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরাও অদ্ভুতুলি শুনতে পায়। আর কমেন্ট করবেন, কমেন্ট করলে আমাদের রিচ বেড়ে যায়। তো যাই হোক, আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আপনাদের সাথে দেখা হবে আগামীকাল। আল্লাহ হাফেজ, টাটা।